ক্যাম্পের যে জায়গাটায় নতুন ভবনের কাজ চলছে ওখানেই আনা হয়েছে সুফিয়াকে। দুর্বল হয়ে নিচে পড়ে আছে সে। ইতোমধ্যে অনেক চড় থাপ্পড় চলেছে তার উপর। ব্রিটিশ সেনাটা এবার তার শাড়িতে হাত রাখল। চোখে মুখে কামনা নিয়ে আঁচল ধরে টানতে লাগল। নির্বাক সুফিয়া কেবল চেয়ে থাকল তার দিকে। বাধা দেয়ার মতো শক্তি নেই তার। চোখ দিয়ে কেবল অশ্রু ঝরতে লাগল। তার প্রতিটা অশ্রুফোঁটা যেন মিনতি করে বলছে, আমার সর্বনাশ করো না প্লিজ। ব্রিটিশ সেনাটা সুফিয়ার শাড়িটা খুলে নিয়ে ছুঁড়ে ফেলল। পৈশাচিক এক হাসি দিয়ে সে এবার তার ব্লাউজে হাত দিল। বাহিরে খুট করে একটা শব্দ হলো তখন। হাত সরিয়ে পেছনে তাকালো ব্রিটিশ সেনা। তাদের পোশাক পরা একজন অপরিচিতকে দেখে ইংরেজিতে প্রশ্ন করল, কে তুমি? সুফিয়ার দৃষ্টি গেল এবার আগন্তুকের উপর। আগন্তুককে দেখে সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে জানত রিহান তাকে ঠিকই বাঁচাতে আসবে। হাসি ফুটে উঠল সুফিয়ার মুখে। তার হাসি দেখে ব্রিটিশ সেনাটার সন্দেহ হল। তাই দৌড়ে গিয়ে মারতে গেল রিহানকে। তার আগেই রিহান পাশ থেকে একটা ইট তুলে নিয়ে ক্ষিপ্র বেগে আঘাত করল ব্রিটিশ সেনাটার মাথায়। তারপর তার মুখটা চেপে ধরল যাতে চিৎকার করতে না পারে। সুফিয়ার দিকে চোখ গেল রিহানের। সাথে সাথে দৃষ্টি ঘুরিয়ে নিল সে। সুফিয়ার এই অবস্থা সে দেখতে পারবে না। তার সকল রাগ গিয়ে পড়ল ব্রিটিশ সেনাটার উপর। এক হাতে সে ওর মুখ চেপে ধরে অন্য হাত দিয়ে ইটের আঘাত করতে লাগল মাথায়। জ্ঞান হারিয়ে পড়ে গেল ব্রিটিশ সেনাটা। তারপরও থামল না রিহান। যতক্ষণ তার রাগ মিটেনি ততক্ষণ সে ইট দিয়ে আঘাতের পর আঘাত করে রক্তাক্ত করে দিল ওকে। শেষে মৃত্যু নিশ্চিত করে থামল। তারপর শাড়িটা খুঁজে নিয়ে সুফিয়ার শরীর ঢেকে দিল, শেকলের বাঁধনটাও খুলে দিল। দুর্বল শরীর নিয়ে উঠে দাঁড়াল সুফিয়া। পাশে একটা মশাল জ্বলছিল, ওটা নিভিয়ে দিয়ে রিহান বলল, শাড়িটা পরে নাও, আমাদের এখনই পালাতে হবে এখান থেকে। কয়েক মিনিট সময় নিয়ে শাড়িটা পরে নিল সুফিয়া। তারপর রিহানের হাত ধরে পালানোর জন্য বের হল। আর কোনো বাধার সম্মুখীন হতে হয়নি তাদের। শুধু ক্যাম্পের প্রবেশপথে বড় তালা ঝুলানো ছিল বলে দেয়াল টপকে পার হতে হয়েছে। দুর্বল শরীর নিয়ে সুফিয়া প্রথমে দেয়াল টপকাতে পারছিল না, পরে রিহান তাকে সাহায্য করে। ব্রিটিশ সেনার পোশাক খুলে ফেলে দিল রিহান। তারপর ব্যাগ থেকে নিজের একটা পোশাক বের করে পরে নিল। ক্যাম্প থেকে সে ব্যাগটাও নিতে পেরেছে। প্রথমে যে ব্রিটিশ সেনাটাকে গলায় তার প্যাঁচিয়ে হত্যা করেছিল তার কক্ষেই ছিল ব্যাগটা। অন্ধকারে হাঁটতে লাগল দুজন। হাঁটতে হাঁটতে হাঁপিয়ে উঠল সুফিয়া। রিহানের একটা হাত ধরে থেমে গেল সে। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি আর হাঁটতে পারছি না। দ্বিতীয়বার না ভেবে সুফিয়াকে কোলে তুলে নিল রিহান। সুফিয়া চোখ বন্ধ করে প্রশান্তির নিঃশ্বাস ফেলল। আলতো করে সে দুহাতে রিহানের গলা জড়িয়ে ধরল। রিহান তাকে কোলে নিয়ে হাঁটতে লাগল অন্ধকারে। নিজেও সে দুর্বল হয়ে পড়েছে। তবে তা বুঝতে দিল না সুফিয়াকে। এই মুহূর্তে তাদের একটা নিরাপদ দূরত্বে সরতে হবে। ক্যাম্প থেকে অনেকটা দূর সরে আসার পর একটা মসজিদ নজরে পড়ল ওদের। মসজিদের ভেতরে আলো জ্বলছে। উঠোনে গিয়ে রিহান সুফিয়াকে কোল থেকে নামাল। সুফিয়া জিজ্ঞেস করল, আমরা এখানে এসেছি কেন? আজ রাতটা এই মসজিদে কাটাবো আমরা, জবাব দিল রিহান। একটু পর ভেতর থেকে ল্যাম্প হাতে এক লোক বের হলেন। উনি হয়তো মসজিদের ইমাম। মসজিদেই থাকেন। বাইরে তাদের আওয়াজ শুনে দেখতে বের হয়েছেন কারা কথা বলছে। ইমাম সাহেব ল্যাম্পটা উপরে তুলে জিজ্ঞেস করলেন, কারা আপনারা?
হুজুর, আমরা বিপদে পড়েছি। আজ রাতটা আমাদের একটু আশ্রয় লাগবে, এগিয়ে গিয়ে বলল রিহান। তারপর সে সবকিছু খুলে বলল ইমাম সাহেবকে। শুনে ইমাম সাহেব বললেন, ঠিক আছে, আশ্রয় নেবেন, কিন্তু আপনারা কি স্বামী স্ত্রী? পরস্পরের দিকে তাকালো রিহান এবং সুফিয়া। তারপর আমতা আমতা করে রিহান বলল, আমাদের এখনো বিয়ে হয়নি, আপনি আমাদের বিয়েটা পড়ায় দিবেন? কথাটা বলেই রিহান তাকালো সুফিয়ার দিকে। সুফিয়া বেশ অবাক হল হঠাৎ বিয়ের কথা শুনে, তবে তার চোখের ভাষায় প্রকাশ পেল বিয়েতে সে রাজি। এবার ইমাম সাহেব বললেন, বিয়ে পড়াবো, তা ঠিক আছে, তবে দুজন সাক্ষী তো লাগবে। আচ্ছা, সাক্ষী আমার কাছে আছে, বলেই ইমাম সাহেব বাচ্চু এবং কালাম নামে দুজনের নাম ধরে ডাকলেন। ঘুম ঘুম ভাব নিয়ে ভেতর থেকে দুজন বের হল। কি হয়েছে জিজ্ঞেস করলে ইমাম সাহেব তাদেরকে সংক্ষেপে বুঝিয়ে দিলেন। এরপর ওখানেই বিয়ে হয়ে গেল রিহান এবং সুফিয়ার। ওদেরকে ভেতরে থাকতে দিয়ে বাকিরা বারান্দায় রাত কাটাল। পরদিন যখন ওরা চলে যাচ্ছিল, ইমাম সাহেব নব্য দম্পতির হাতে অল্প কিছু পয়সা দিলেন, যাতে তাদের কাজে লাগে। এর আগে দুজনকে পেট ভরে খাওয়ালেন। উনার এই আতিথেয়তায় মুগ্ধ হল রিহান সুফিয়া দুজনই। যাওয়ার আগে রিহান ইমাম সাহেবকে জড়িয়ে ধরে বলল, আপনার কাছে আমর ঋণী হয়ে গেলাম। ইমাম সাহেব হেসে জবাব দিলেন, ঋণের কথা আসছে কেন এখানে? এটা আমার কর্তব্য। বিপদগ্রস্তের পাশে দাঁড়ানো প্রত্যেকের কর্তব্য। দোয়া করবেন আমাদের জন্য। সুফিয়াকে নিয়ে বের হয়ে এলো রিহান। একটা ট্যাক্সি ডাকল সে। সুফিয়া জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছি আমরা? তোমার স্বামী তোমাকে যেখানে নিয়ে যাবে, যেতে পারবে না? মৃদু হেসে মাথা কাত করে সুফিয়া হ্যাসূচক সম্মতি জানাল। ট্যাক্সিতে উঠে রিহান ড্রাইভারকে একটা ঠিকানা দিল। সেই ঠিকানায় চলল ট্যাক্সি। রিহানের গা ঘেঁষে বসে তার কাঁধে মাথা রেখেছে সুফিয়া। রিহান তার কোমর জড়িয়ে ধরেছে আলতো করে। মাথা তুলে রিহানের দিকে একবার তাকিয়ে মৃদু হাসল সুফিয়া। আলতো কণ্ঠে বলল, আপনার কাঁধে মাথা রেখে যে সুখটা এখন পাচ্ছি, এমন সুখ কবে পেয়েছি মনে করতে পারছি না। আমাকে কি আপন করতে পারোনি? নাকি হুট করে বিয়ে করে নিয়েছি বলে পরপর মনে হচ্ছে? এমন কথা বলছেন কেন? এই যে আমাকে আপনি আপনি করছ, আমি আপনি করেই বলবো। আপনি আমার আপনি, তবে আমার খুব আপনজন, বলেই লজ্জা পেল সুফিয়া। আবারও মাথা রাখল সে রিহানের কাঁধে। রিহান তার মুখটা পুনরায় তুললে সুফিয়া চোখ বন্ধ করে ফেলল। হঠাৎ যেন সব লজ্জা এসে ভর করছে তার উপর। রিহান ফিসফিস করে বলল, চোখ খুলো। ধীরে ধীরে চোখ খুলল সুফিয়া। তবে রিহানকে সতর্ক করল যেন কিছু করে না বসে। হঠাৎ ড্রাইভারের চোখে পড়ে গেলে লজ্জার সীমা থাকবে না। রিহান প্রশ্ন করল, আমাকে বিয়ে করে খুশি তো? অনেক খুশি। আর আমি যে ভবিষ্যতের লোক, এটা বিশ্বাস করতে পেরেছ? এখনো না। বিশ্বাস হবে। পরের বছর বাংলায় বড় একটা দুর্ভিক্ষ হবে, যেই দুর্ভিক্ষটা ইতিহাসে 50-এর মনন্তর নামে লেখা থাকবে। সেই সময় বাংলার অনেক মানুষ মারা যাবে খাবার না পেয়ে। পথে ঘাটে যেন মৃত্যুর মিছিল হবে। ভালো ফসলও হবে না। বার্মা থেকে চাল আসবে না, কারণ বার্মা জাপানের দখলে। আর বাংলার মানুষ অনাহারে মারা যাবে। এতে সবচেয়ে বেশি দায় থাকবে কার জানো? কার? ব্রিটিশ সরকারের। এরা ফিরেও তাকাবে না বাংলার মানুষের দিকে, খাদ্যও পাঠাবে না। চুপ করে শুনল সুফিয়া রিহানের কথাগুলো। বিশ্বাস করবে কি করবে না দ্বিধায় পড়ে গেল।
রিহান আবারও বলে উঠল, আমি ওই সময় আঙ্কেলের কথায় বিয়েতে রাজি হইনি, কারণ একটা ভয় ছিল, হুট করে যদি আমি আমার যুগে ফিরে যাই, তবে তোমার কি হবে? তুমি তো খুব কষ্ট পাবে। কিন্তু এখন মনে হচ্ছে আমি কখনো আর আমার যুগে ফিরতে পারব না। আর তুমিও বাবাকে হারিয়ে খুব একা হয়ে পড়েছ। তাই বিয়ে করে তোমার জীবনের সঙ্গী হয়েছি। সেদিন খুব কষ্ট পেয়েছিলাম জানেন, যখন বাবার কথায় আপনি আমাকে বিয়ে করতে রাজি হননি। আমি তো আপনাকে চাইতাম মনে মনে খুব। এখন তো জীবনসঙ্গী হয়ে গেছি তোমার। এখনো আফসোস আছে? না, আফসোসের মৃত্যু হয়েছে কাল রাতেই। প্রায় 2.5 ঘন্টা পর ট্যাক্সি এসে থামল একটা গ্রামে। রিহান ভাড়া মিটিয়ে গাড়ি থেকে নামল সুফিয়াকে নিয়ে। একটা গ্রাম এলাকা। সুফিয়া আগে কখনো আসেনি এখানে। অবাক হয়ে সে জিজ্ঞেস করল, এ কোথায় নিয়ে এসেছেন আমাকে? আপনার এলাকায় নাকি? আমার শ্বশুরবাড়ি কি এখানে তবে? তার মানে এখনো বিশ্বাস করনি আমি যে ভবিষ্যতের লোক? আমি বাড়ি কোথায় পাবো এই যুগে, বলো? কোথায় নিয়ে এসেছি দেখতে পাবে, চলো। সুফিয়ার হাত ধরে হাঁটল রিহান। কিছুদূর হেঁটে এক লোককে জিজ্ঞেস করল, ভাই, সলিমুদ্দিন সাহেবের বাড়ি কোনোটা বলতে পারেন? সলিমুদ্দিন মানে আমাগো জমিদার সলিমুদ্দিনের কথা কচ্ছেন? হ্যাঁ, উনি। ওই যে বড় প্রাসাদবাড়িটা দেখতাছেন, ওইডায় জমিদার সাবের বাড়ি। ওইখানে আপনাগো কি কাম? আছে একটা কাজ। আপনাকে ধন্যবাদ। বলেই পুনরায় হাঁটতে লাগল ওরা প্রাসাদটার দিকে। সুফিয়া জিজ্ঞেস করল, কে এই সলিমুদ্দিন? আপনি কি করে চিনেন? ওখানে গেলেই জানতে পারবে। প্রাসাদটার ভেতরে ঢুকতে চাইলে দুজন পাহারাদার পথ আটকাল ওদের। একজন জিজ্ঞেস করল, কি চাই? সলিমুদ্দিন সাহেব আছেন? উনার সাথে দেখা করতে চাই, বলল রিহান। আমাদের জমিদারের নাম মুখে নিচ্ছেন? আপনার তো অনেক সাহস। বের হয়ে যান এখনই, চিৎকার করে বলল অন্য পাহারাদার। প্রাসাদের বারান্দায় এক বৃদ্ধ বসে তখন একটা বই পড়ছিলেন। চিৎকার শুনে তিনি তাকালেন। তারপর গলার আওয়াজ বাড়িয়ে বললেন, কি হয়েছে ওখানে? ওদেরকে পাঠিয়ে দাও। পাহারাদার দুজন পথ ছেড়ে দিল এবার। রিহান সুফিয়াকে নিয়ে বৃদ্ধের সামনে গিয়ে দাঁড়াল। বৃদ্ধ জিজ্ঞেস করল, কারা বাছা তোমরা? কি চাও? আপনি কি জমিদার সলিমুদ্দিন? হ্যাঁ। ভ্রু কুচকালেন বৃদ্ধ। রিহান গিয়ে উনার কদমবুসি করল। তারপর সুফিয়াকে বলল, সালাম করো। উনি তোমার দাদামশাই। আর এটা তোমার দাদাবাড়ি। দাদাবাড়ি? আমার দাদামশাই। বিস্ময় কথা যেন বের হচ্ছিল না সুফিয়ার মুখ দিয়ে। সুফিয়া পাছুয়ে সালাম করলে জমিদার সাহেব মাথায় হাত বুলিয়ে বললেন, আমি তো চিনছি না তোমাদের। আমাকে দাদামশাই বলছো কেন? জমিদার সাহেবের চোখে এখনো বিস্ময়ে। তার বিস্ময় কাটাতে রিহান প্রশ্ন করল, আপনার বড় ছেলে জাফরের কথা মনে আছে? জাফর নামটা শুনেই চোখ জ্বলজ্বল করে উঠল যেন জমিদার সাহেবের। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে কোথায় এখন? উত্তেজিত হয়ে উঠলেন তিনি। চোখের কোণা বেয়ে অশ্রু বেরিয়ে এলো। হঠাৎ যেন আবেগ ধরে রাখতে পারেননি। রিহান কণ্ঠটা নিচু করে বলল, জাফর আঙ্কেল মারা গেছেন প্রায় 2 মাস হতে চলল। এই যে সুফিয়া, জাফর আঙ্কেলের একমাত্র মেয়ে। না, তোমরা মিথ্যা বলছ। আমার ছেলে মরেনি। আমার ছেলে অভিমান করে চলে গেছে আমার বাড়ি থেকে। ও আবার ফিরে আসবে। হু হু করে কেঁদে উঠলেন এবার বৃদ্ধ।
রিহানের কথা যেন বিশ্বাস করতে পারছেন না উনি। সুফিয়া তাকে দুহাতে ধরে অসহায় কণ্ঠে বলল, আমার মাকে বন্ধা অপবাদ দিয়েছিলেন সবাই মিলে, আমার মা বন্ধা ছিল না। এই যে আমাকে দেখুন, আমি আমার মায়ের মেয়ে। ওরে থামো, থামো রে আমার দাদাভাই। আমাদের ভুল হয়ে গিয়েছিল। সেই ভুলটা আর মনে করিয়ে দিস না। আয় আমার বুকে আয়। বলেই সুফিয়াকে বুকে নিয়ে জড়িয়ে ধরলেন জমিদার সলিমুদ্দিন। তারপর জিজ্ঞেস করলেন, তোর মা জাহানারা এখন কোথায়? ও আসেনি সাথে? মা মারা গেছে আরও অনেক আগে। আমি এখন এতিম হয়ে গেছি। দাদার বুকে কান্নায় ভেঙে পড়ল সুফিয়া। ভেতর থেকে আরও বেশ কয়েকজন এসে উপস্থিত হল। সবাই বুঝতে চেষ্টা করছে ঘটনাটা। পরে জমিদার সলিমুদ্দিন নিজেকে সামলিয়ে পরিবারের সবাইকে ঘটনাটা বুঝিয়ে বললেন। সবাই অনেক খুশি হলেও সুফিয়ার বাবা মার মৃত্যু হয়েছে শুনে কষ্টও পেল অনেক। কিন্তু সবই তো আল্লাহর ইচ্ছে। যা পেয়েছে তাতেই সন্তুষ্ট হয়ে সুফিয়া এবং রিহানকে ঘরে তুলে নিল। এক ফাঁকে সুফিয়া সবাইকে জানিয়ে দিল, রিহান তার স্বামী। জমিদার বাড়িতেই কাটতে লাগল সুফিয়ার পরবর্তী দিনগুলো। সুফিয়া অবশ্য বিশ্বাস করতে পারছিল না পুরো ঘটনাটা। এটা কি আসলেই তার দাদাবাড়ি? তার দাদা কি আসলেই এত বড় জমিদার? বেঁচে থাকতে বাবার মুখে কখনো দাদাবাড়ির গল্প শুনেনি সে। তাছাড়া এটা তার দাদা বাড়ি না হওয়ারও কোনো ফুরসত নেই। সবাই যেভাবে কান্নাকাটি করে তাকে গ্রহণ করেছে, তখন বিশ্বাস হতেই পারে এটাই সুফিয়ার দাদা বাড়ি। কিন্তু রিহান কি করে জানল এত কিছু? সে কি করে জানল জমিদার সলিমুদ্দিন সুফিয়ার দাদামশাই? প্রশ্নটা অবশ্য রিহানকে করতে ভুলেনি সুফিয়া। আচ্ছা, আপনি কি করে জানলেন আমার দাদাবাড়ি এখানে? জমিদার সলিমুদ্দিন আমার দাদা? রিহান জবাব দিল, আমি আঙ্কেল থেকেই জেনেছি। আঙ্কেল তো প্রায় কলকাতায় বোনের কাছে পাঠানোর জন্য চিঠি লিখতেন। আরও একদিন উনি চিঠি লিখছিলেন, ওই সময় আমি গিয়ে উনার সাথে কথা বলি। তুমি কখনো খেয়াল করেছ কিনা জানি না, চিঠি লেখার সময় আঙ্কেলের মনটা অনেক স্মৃতিকাতর থাকে। ওই সময় যদি পরিবার পরিজন নিয়ে জিজ্ঞেস করা হয়, উনি সব বলে দিতেন। আমি ওই সময় তোমার দাদাবাড়ি সম্পর্কে খুঁটিয়ে খুঁটিয়ে সব জেনে নিই। কারণ একবার তুমি বলেছিলে, দাদাবাড়ি সম্পর্কে কিছুই জানো না তুমি। সেদিন তোমার কথা শুনে খারাপ লেগেছিল। পৃথিবীতে সেই মেয়ে ভাগ্যবতী, যার স্বামী স্ত্রীর মনের অব্যক্ত কথা বোঝার শক্তি রাখে। মন্তব্য করল সুফিয়া। আমি কি ভাগ্যবতীর স্বামীর দলে পড়ি? দুষ্টুমি করে প্রশ্ন করে রিহান। সুফিয়া জিভ দেখিয়ে হেসে চলে গেল ভেতরে। সুফিয়ার আগমনে জমিদার বাড়িতে 7 দিন উৎসব হওয়ার ঘোষণা দিলেন জমিদার সলিমুদ্দিন। 7 দিন ধরে গরিব মিসকিনদের খাওয়ানো হবে। আর পরবর্তী 2 মাস সকল জমির খাজনা মাফ। গ্রামবাসীও খুব খুশি এতে। প্রতিদিন বড় বড় গরু মহিষ জবাই করে খাবারের আয়োজন করা হয়। 7 দিন ধরে গ্রামে কারো বাড়িতে খাবার রান্না করতে হয়নি। সবাই জমিদার বাড়িতে দল বেঁধে এসে খেয়ে যায়। এসে গল্প করে, মজা করে, সুফিয়া আর রিহানকে দোয়া করে যায়। উৎসবের শেষের দিন জমিদার বাড়িতে এলাকার সব লোক উপস্থিত হলে রিহান তাদেরকে খাবার শেষে চলে না যাওয়ার অনুরোধ করে। কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। উপস্থিত সবাই কিছুটা অবাক হলেও রিহান কি কথা বলবে শোনার জন্য আগ্রহ দেখালো তারা। জমিদার সলিমুদ্দিন ডাকলেন রিহানকে। তিনিও অনবগত এ ব্যাপারে। রিহানকে তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা দাদু ভাই, বলো তো কি নিয়ে কথা বলতে চাও তুমি? দাদামশাই, তার আগে আমাকে একটা ওয়াদা করতে হবে। বলো, তুমি যা চাও পাবে।
সত্যি তো? হ্যাঁ, সত্যি। আমি চাই আপনি আগামী 1 বছরের জন্য কারো কাছ থেকে খাজনা নেবেন না। 1 বছরের জন্য? কেন বলো তো? সুফিয়াও এসে দাঁড়ায় ওখানে। বাড়ির বাকি সদস্যরা আসে। সুফিয়া ভয় পাচ্ছে, রিহান হুট করে সবার সামনে বলে বসবে না তো সে ভবিষ্যতের লোক। রিহানের দিকে তাকালো সে। রিহানও তাকালো। মাথা নেড়ে চোখের ভাষায় সুফিয়া তাকে মিনতি করল ওসব যেন না বলে। রিহান তার দিক থেকে দৃষ্টি ফিরিয়ে জমিদার সাহেবকে বলল, দাদা মশাই, আমি এই বাংলার ভবিষ্যৎ আন্দাজ করতে পারছি। খুব বড় ধরনের একটা দুর্ভিক্ষ আসতে চলেছে। বাংলা সং 1350 এ দুর্ভিক্ষটা হবে, তাই দুর্ভিক্ষের নাম হবে 50-এর মনন্তর। অনেক লোক খাদ্যের অভাবে মারা যাবে। আমি চাই আপনি জমির খাজনা মাফ করে দিন আর ঘোষণা করুন সবাই যেন জমিতে ধান, গমসহ নানা জাতের ফসল ফলায়। আফসোসের বিষয়, খুব কম ফসল হবে জমিতে। নিজের যা ফসল আছে তা যেন এখন থেকে সংরক্ষণ করে রাখে সবাই, কেউ যেন খাবার অপচয় না করে। কিন্তু পরের বছর দুর্ভিক্ষ হবে, তুমি এখন থেকে জানলে কি করে? প্রশ্নটা করলেন বখতিয়ার উদ্দিন, সুফিয়ার একমাত্র চাচা। তুমি কি অন্তর্যামী? রিহান মুখটা বিবর্ণ করে পুনরায় তাকালো সুফিয়ার দিকে। সুফিয়া সবার আড়ালে হাত জোড় করল রিহানের উদ্দেশ্যে, যেন উল্টাপাল্টা কিছু না বলে। রিহানও নিজের তথ্যটা গোপন রেখে বলল, এটা পুরোটাই আসলে আমার আন্দাজ। আমার এই আন্দাজের পেছনে কিছু কারণ হচ্ছে, এবছর বৃষ্টি খুব কম হচ্ছে, তাই ভালো ফসল হবে না। বার্মা থেকে চাল আমদানি হতো, কিন্তু এখন চাল আমদানি বন্ধ, আর ব্রিটিশদের পক্ষে যেসব সেনারা জাপান জার্মানদের বিরুদ্ধে লড়ে যাচ্ছে তাদের প্রচুর খাদ্যের প্রয়োজন হবে, তাই ব্রিটিশ সরকার বেশিরভাগ খাবার মজুদ করে রাখবে। বাংলার মানুষ খাবার মতো কিছুই পাবে না। খাবারের অভাবে মারা যাবে। আমরা যেন মৃত্যুর মিছিলটা একটু কমাতে পারি, সেই চেষ্টা কি করতে পারি না? ভবিষ্যতে কি হবে সেটা আন্দাজের উপর নির্ভর করে আমরা এত কিছু করতে যাব কেন? বখতিয়ার উদ্দিন এখনও একমত হতে পারছেন না রিহানের সাথে। তাকে থামিয়ে সলিমুদ্দিন বললেন, বেশ, তাই হবে। ভবিষ্যতে কি হবে সেটা আমি জানি না। শুধু তোমার আবদার রাখার জন্য আর আমার দাদুভাই সুফিয়াকে খুশি করার জন্যই আমি তোমার কথাগুলো জনগণের উদ্দেশ্যে ঘোষণা করব। আগামী 1 বছর কারো কাছে জমির খাজনা নেওয়া হবে না। বলেই হাতের ইশারায় তিনি সুফিয়াকে ডাকলেন। সুফিয়া দৌড়ে গিয়ে তার বুকে ঝাঁপিয়ে পড়ল। রিহানও অন্য পাশে গিয়ে জমিদার সাহেবের কাঁধে মাথা রেখে মৃদু হাসল। জমিদার সলিমুদ্দিন দুজনকে পরম যত্নে হাত বুলিয়ে দিলেন গায়ে। সেদিন জমিদার সলিমুদ্দিন ঠিকই ঘোষণা করলেন রিহানের কথাগুলো। অল্প লোকে কথাগুলোর গুরুত্ব দিলও, বেশি সংখ্যক লোক কথাগুলো বিদ্রূপ করেই উড়িয়ে দিল। অনেকে বিরক্ত হয়ে বলল, এটা কি 7 দিন ধরে খাওয়ানোর শাস্তি? এতক্ষণ ধরে এভাবে দাঁড় করিয়ে এসব কি শোনানো হচ্ছে, উদ্ভট কথাবার্তা। তবে খাজনা মৌকুফের মেয়াদ বাড়ায় সবাই খুশি মনেই ফিরে গেল ঘরে। এই ঘটনার ঠিক 7 মাস পর ওই লোকগুলোই আবার এসে হাজির জমিদার বাড়িতে, যারা সেদিন বিদ্রূপ করেছিল। সবার হাতে ভিক্ষার থলি, শুকনো চেহারা দেখে বোঝা যায় বেশ কয়েকদিন ধরে এরা অভুক্ত। পরনের কাপড়ের ভেতর শরীরটাকে তাদের মনে হলো যেন একটা কঙ্কাল। ওরা এসে একবেলা খাবার চাইলে রিহান তাদেরকে 7 মাস আগের ঘটনা মনে করিয়ে দিল। তখন সবাই কান্না করতে করতে বলল, আমরা ভুল করেছি, আমাদের মাফ করে দিন। আমরা সেদিন আপনার কথাগুলো বিশ্বাস করিনি। রিহান বলল, যারা ভবিষ্যতের কথা ভেবে পূর্বেই প্রস্তুতি নেয়
তাদের ভবিষ্যতের প্রায় অর্ধেকের বেশি বাধাবিঘ্নতা কেটে যায়। আপনারা সেদিন আমার কথাগুলো বিশ্বাস করেননি, তারপরও যদি একটু আপনাদেরকে দেয়া জমিগুলোতে ফসল ফলাতেন। খাজনা মাফ পেয়ে কি করেছেন এই 7 মাসে? বেশিরভাগ জমি খালি রেখে দিয়েছেন। জমিদার সলিমুদ্দিন এসে দাঁড়ালেন। এবার তিনি মন্তব্য করলেন, এই লোকগুলোর এটাই প্রাপ্য ছিল। রিহান দাদু ভাই, তোমার উপর ছেড়ে দিলাম, এদের কি করা যায় তুমিই বলো। আমি যা বলি অনুরোধ রাখবেন তো? আগে কি কখনো রাখিনি? রেখেছেন, আজও রাখবেন, বিশ্বাস করি। আমরা তো কিছুটা হলেও ধান, গম সংরক্ষণ করতে পেরেছি জমিদার বাড়িতে। এই অসহায় লোকগুলোকে অল্প অল্প করে কি দিতে পারি না? হ্যাঁ, অবশ্যই পারি। রিহান মৃদু হাসল। হেসে বলল, তবে এই লোকগুলোকে একটু সন্তুষ্ট করার ব্যবস্থা করুন। রিহান কথাটা বলেই ভেতরের দিকে হাঁটল। সুফিয়া তার হাত ধরে নিজেদের কক্ষে টেনে নিয়ে গেল। তারপর অবাক হয়ে চেয়ে থাকল সে রিহানের দিকে বেশ কিছুক্ষণ। রিহান মাথা দুলিয়ে প্রশ্ন করল, কি? সত্যি আপনি এসব আগে থেকে জানতেন? এখনো অবিশ্বাস? আমার পেটের বাচ্চা ছুঁয়ে বলুন। রিহান সুফিয়ার পেটের উপর আলতো করে হাত রাখল। কয়েক মুহূর্ত দম নিয়ে বলল, এই যে ছুলাম আমাদের অনাগত সন্তানকে। আমি কোনো মিথ্যা বলিনি। সব তো দেখতেই পেলে। সুফিয়ার মুখ দিয়ে যেন কথা বের হচ্ছিল না। এবার সেও বিশ্বাস করতে শুরু করেছে, রিহান আসলেই ভবিষ্যতের লোক। অনেকক্ষণ পর সে মৃদু স্বরে প্রশ্ন করল, সত্যিই কি ওইদিন বিমান দুর্ঘটনায় রসগেগ্রিয় ছিলেন? সুফিয়ার প্রশ্নের মুহূর্তেই জবাব না দিয়ে এক নজরে তার চেহারার দিকে চেয়ে থাকে রিহান। খুব অসহায় লাগছে সুফিয়াকে। কথায় আছে, বিপদ একা আসে না। রিহানদেরও যেন তাই হল। ওদের যখন ব্রিটিশরা নিয়ে যাচ্ছিল, তখন কোথা থেকে যেন জাপানি সেনারা এসে আক্রমণ করে। গ্রেনেড ছুঁড়ে ব্রিটিশদের গাড়ির দিকে। গাড়ি থেমে গেল। মুহূর্তেই একটা দাবাদাহ অবস্থা। চোখের সামনেই আগুন লেগে গেল সামনের কয়েকটা গাড়িতে। রিহান সুফিয়াকে কোলে নিয়ে ঝাঁপ দিল। সুফিয়ার পেটের বাচ্চার যাতে ক্ষতি না হয়, তাই সবটা আঘাত নিজেই নিল। ইটের রাস্তায় লেগে তার হাতের কনুই কেটে থেতলে গেছে। সেদিকে পরোয়া না করে সে সুফিয়ার হাত ধরে দৌড়াতে লাগল। একসাথে অনেকগুলো গুলির শব্দ হল। সুফিয়া ভয়ে চিৎকার করে কান চেপে ধরল। গুলিগুলো তাদের দিকে করা হয়নি। ব্রিটিশদের যারা পালাচ্ছে, তাদেরকেই করেছে। একটা বাসগাড়ি আসতে দেখা গেল। গাড়িটাকে দেখেই রিহান চিনতে পেরেছে। এই সেই বাসগাড়ি, যেটাতে উঠে সে ঘুমিয়ে পড়েছিল, তারপর 2017 সাল থেকে 1942 সালে এসে পৌঁছেছে। বাসগাড়িটা এসে থামল যেখানে ব্রিটিশদের গাড়িগুলো জ্বলছিল, তার কিছুটা দূরে। রিহান সুফিয়াকে নিয়ে উঠে পড়ল ওই গাড়িতে। কিন্তু কে জানত গাড়িটা আগেই দখল করে রেখেছে জাপানি সেনারা। বেশ কয়েকজন যাত্রীকে ওরা বন্দুক তাক করে রেখেছে। রিহান এবং সুফিয়াকেও সিটে বসতে বলল। ভয় ভয়ে বসল ওরা। একটা বন্দুক তাক করা হলো তাদের দিকে। যারা একটু আগে ব্রিটিশদের গ্রেনেড ছুঁড়েছিল, তাদের কয়েকজন উঠে এলো বাসে। জাপানি ভাষায় কি যেন বলল। তারপর মেয়ে যারা বন্দী আছে, তাদেরকে ছেড়ে দিল। সুফিয়া রিহানকে ছেড়ে যেতে নারাজ। তাই শক্ত করে রিহানের হাত ধরে থাকল। কিন্তু জাপানিরা তাকে ধরে নামিয়ে দিল গাড়ি থেকে। আচরণে বুঝিয়ে দিল, তারা মেয়েদের চায় না বন্দী হিসেবে। গাড়িতে যেসব বন্দী ছিল, সবাইকে সিটের সাথে রশি দিয়ে শক্ত করে বাঁধা হল,
যাতে পালাতে না পারে। রশি দিয়ে বাঁধার পর বন্দুক সরিয়ে ফেলা হয়েছে। এবার কিছু জার্মান সেনা উঠল গাড়িতে। জাপানি সেনাদের সাথে ইংরেজিতে আলোচনা করল বন্দীদের কি করা যায়। তারপর সিদ্ধান্ত নিল পাশের একটা বনে তারা ঘাঁটি গাড়বে আজ। তাদের কাছে গোপন সংবাদ আছে এই রাস্তা দিয়ে ব্রিটিশদের আরও একটা বহর যাবে মধ্যরাতে। বহরটাকেও শেষ করে তারা বন্দীদের নিয়ে যাবে থাইল্যান্ডে। ওখানে ডেথ রেলওয়ের কাজে লাগাবে এদের। আধার নেমেছে। ব্রিটিশদের গাড়িগুলো তখনও জ্বলছিল। ওগুলোকে পাশ কাটিয়ে বাসগাড়িটাকে একটা বুনোপথে সরিয়ে আনল একজন জার্মান। নিজেদের সব গাড়িগুলো সাইড করল। তারপর আগুন জ্বালিয়ে তাঁবু গাড়ল ওখানে। ইতোমধ্যে ব্রিটিশদের একটা বহর শেষ করতে পেরে উৎসব উৎসব ভাব বিরাজ করছে তাদের মাঝে। কয়েকজন শিকার করতে গিয়েছিল বনের আরও গভীরে। তারা দুটো হরিণ শিকার করে এনেছে। হরিণ দুটোকে আগুনে পুড়িয়ে ভোজন করতে লাগলো এবার সবাই মিলে। বাইরে প্রচুর ঠান্ডা। বাসে যেসব বন্দীরা আটকে ছিল সবাই কাঁপছে শীতে। সামনেই আগুন জ্বালিয়ে জার্মান জাপানি সেনারা এই ঠান্ডা থেকে নিজেদের রক্ষা করছে। আগুনের তাপ বাস পর্যন্ত আসছে না। একজন মধ্যবয়স্ক বন্দী ঠান্ডায় কাশতে লাগল ঘন ঘন। চোখমুখ দিয়ে তার পানি বের হচ্ছে কাশতে কাশতে। বেচারা হাত দিয়ে একটু মুছতেও পারছে না, হাত দুটো বাঁধা বলে। তার কষ্ট দেখে আরেকজন বন্দী বন্দুকধারীদের উদ্দেশ্যে চিৎকার করে ইংরেজিতে বলল, একটু এদিকে আসুন। এখানে একজন শারীরিকভাবে খুব দুর্বল হয়ে পড়েছে। দুজন বন্দুকধারী এগিয়ে এলো বাসে। ইংরেজিতে জিজ্ঞেস করল, কি হয়েছে? লোকটা জবাব দিল, দেখুন আমাদেরকে তো বেঁধে রেখেছেন, সমস্যা নেই। এই লোকটা খুব অসুস্থ, উনাকে দয়া করে ছেড়ে দিন। অসুস্থ লোকটাকে ইশারায় দেখালো। তখন একজন বন্দুকধারী জাপানি ভাষায় কি যেন বলল। সম্ভবত গালি দিয়েছে, মুখের ভঙ্গিমায় তাই মনে হল। তারপর ওরা অসুস্থ লোকটার বাঁধন খুলে দিতে লাগল। খুলে দেয়া শেষ হলে আগের যে লোকটা সাহায্যের জন্য ডেকেছিল সে তাদের ধন্যবাদ দিল। কিন্তু সেদিকে বন্দুকধারী দুজন ভ্রুক্ষেপও করল না। ওরা অসুস্থ লোকটাকে বাস থেকে নামিয়ে আগুনের পাশে গিয়ে বসাল। প্রথম দেখায় মনে হতে পারে ওরা তার সেবা করছে, ঠান্ডা থেকে বাঁচাতে তাকে আগুনের পাশে নিয়ে গেছে। কিন্তু পরক্ষণে সবার ধারণাকে ভুল প্রমাণ করে একজন বন্দুকধারী অসুস্থ লোকটার বুকে কয়েকটা গুলি চালাল। গুলি খেয়েই লোকটা জ্বলন্ত আগুনে পড়ে গেল। তারপর শুকনো কাঠের সাথে নিজেও জ্বলতে লাগল। জ্বলতে জ্বলতে কিছুক্ষণ আর্তনাদ বের হয়েছিল তার মুখ থেকে। পরে থেমে যায় তার আর্তনাদ যখন সে কাঠের মতো নির্জীব হয়ে যায়। আপনার কারণেই লোকটার মৃত্যু হয়েছে, তাও এত ভয়ঙ্করভাবে, মন্তব্য করল রিহান। যে লোকটা সাহায্য চেয়েছিল তার দিকে তাকিয়ে মন্তব্যটা করেছে সে। লোকটাও অনুতপ্ত বোধ করে বলল, আমি কি করব বলুন? আমি তো কেবল সাহায্য চেয়েছি সে অসুস্থ বলে। ওই সাহায্যটা না চাইলে হয়তো লোকটা এখনো আমাদের সাথে বেঁচে থাকত। এগুলো বলে আমাকে আর অপরাধী করবেন না প্লিজ। বন্দুকধারী দুজন আবারও বাসে উঠে এলো। জাপানি ভাষায় কি যেন বলল। সম্ভবত আর কারো সাহায্য লাগবে কিনা জিজ্ঞেস করছে। বাসের কেউ জবাব দিল না। হঠাৎ ওদের নজরে পড়ল বন্দীদের একজন ইতোমধ্যে তার হাতের বাঁধন খুলে ফেলেছে কিভাবে যেন। সেটা নজরে পড়তেই ওরা ওকেও টেনে নিয়ে গেল আগুনের পাশে। বাসের সবার ধারণা হয়ে গেছে ওর সাথেও কি হতে পারে। কিন্তু এবার আরো ভয়ঙ্কর দৃশ্য দেখতে হলো ওদের। লোকটার হাত পায়ের সাথে রশি বেঁধে চারজন চারদিক থেকে টেনে ধরল সেই রশি,
তারপর তাকে আগুনের 2 ইঞ্চি উপরে চিৎ করে ধরে ঝলসাতে লাগল। আগুনের উত্তাপে লোকটা গগনবিদারী চিৎকার করতে লাগল। এতে যেন বন্দুকধারীরা আরো বেশি মজা পেতে লাগল। তাদের বিজয় গানবাজনার যে অভাবটা ছিল সেটা যেন পূরণ হয়েছে আগুনে ঝলসানো লোকটার চিৎকারে। অনেকক্ষণ পর লোকটার আর্তনাদ থেমে গেলে তাকে আগুনে ফেলে দিয়ে ঝলসানো শরীরটাকে পুড়িয়ে ফেলল ওরা। বাসে আরও একজন নিজের বাঁধন খোলার চেষ্টা করেছিল, কিন্তু একটু আগের ঘটনাটা দেখে সে একদম শান্ত হয়ে গেল। তার যেন কোনো তাড়া নেই আর। বন্দী হিসেবে সে ভালোই আছে। বন্দুকধারীরা এবার লোহার শেকল এনে সবাইকে পরিয়ে দিয়ে একটা করে বড় তালা ঝুলিয়ে দিল শেকলের সাথে। পালানোর চিন্তা এখন মাথায় আনাটাই হবে বৃথাশ্রম। পাশের হাইওয়ে থেকে কয়েকটা গাড়ি আসার শব্দ ক্রমশ বাড়তে লাগল। ব্রিটিশদের গাড়ি হয়তো। হ্যাঁ, ব্রিটিশদেরই গাড়ি। সাইরেন ধ্বনি সেই সংকেতই দিচ্ছে। সাইরেন ধ্বনি শুনতাই সকল জাপানি জার্মান সেনারা বন্দুক হাতে প্রস্তুত হয়ে গেল। তারপর বুনোপথ দিয়ে দৌড়াতে লাগল হাইওয়ের দিকে। আরেকটা বিজয়ের জন্য ওরা তন্ময় হয়ে আছে। একটু পর গর্জন করে উঠল বেশ কয়েকটা বন্দুকের গুলি। বোমার শব্দও শোনা গেল কয়েকটা। বনের মাঝে বাসগড়িতে যেসব বন্দীরা আটকে ছিল, চোখ বন্ধ করে ফেলল ওরা। কানটা আর বন্ধ করতে পারল না। গাড়িতে কে যেন উঠে আসার শব্দ হতেই চোখ খুলল রিহান। সুফিয়াকে দেখে চমকে উঠল সে। চাপা স্বরে বলল, সুফিয়া তুমি কি জন্য এসেছ? চলে যাও, এক্ষুনি চলে আসবে ওরা। ওদের সামনে পড়ে গেলে এবার আর রক্ষা পাবে না। আমি তোমাকে ছাড়া যাব না। আমাকে ছাড়াই যেতে হবে তোমাকে। দেখছ না হাত পা কিভাবে বাঁধা? চেষ্টা করলেও লোহার শেকলটা খুলে নিয়ে যেতে পারবে না। ওরা তোমাকে কোথায় নিয়ে যাবে? থাইল্যান্ডে। একজনকে বলতে শুনেছি থাইল্যান্ডে নিয়ে গিয়ে আমাদের ডেথ রেলওয়েতে কাজ করতে দেবে। কিন্তু ওখান থেকে তো কেউ পালাতে পারে না। এই পর্যন্ত হয়তো একজনই পালাতে পেরেছে, আমাদের এলাকায় যে ব্রিটিশ লোকটাকে আমরা পেয়েছিলাম ওই দিন। আমি কখনো পালিয়ে আসতে না পারলে আমাদের সন্তানটাকে তোমার পরিচয় বড় করো। কখনো আমার পরিচয়টা তাকে জানতে দিও না। ও খুব তাড়াতাড়ি পৃথিবীতে আসবে। ওর বাবাকে দেখতে চাইবে। সুফিয়ার চোখ বেয়ে অশ্রু গড়াতে লাগল। বলে দিও ওর বাবা মারা গেছে। রিহানের চোখের কোনাও ভিজে উঠল। বাকি বন্দীরা স্তব্ধ হয়ে দেখতে লাগল তাদের বিদায় মুহূর্ত। ওদেরও কয়েকজনের চোখ ভিজে উঠেছে এই আবেগী মুহূর্তে। সেই সময় যে লোকটা সাহায্য চেয়েছিল, সে বলে উঠল, আমার যদি ক্ষমতা থাকত ভাই, আমার প্রাণের বিনিময়ে আপনাদের দুজনকে এখান থেকে মুক্ত করতাম। চোখে অশ্রু নিয়ে হাসল রিহান। লোকটার দিকে তাকিয়ে বলল, ওদের কাছে আবার সাহায্য চাইতে যাবেন না। এবার সাহায্য চাইলে আমাদের সবাইকে একসাথে আগুনে ঝলসাবে। কিন্তু আপনাদের জন্য আমার বুকটা ফেটে যাচ্ছে। ভারী বুটের শব্দ হল বুনোপথে। রিহান উত্তেজিত হয়ে সুফিয়াকে বলল, সুফিয়া ওরা আসছে, চলে যাও এখান থেকে। আমি যাব না। ওরা তোমাকে পেলে কি করবে জানো? একটু আগে দুজনকে ওরা আগুনে পুড়িয়েছে। আমি আড়ালে লুকিয়ে দেখেছি সব। আমি তোমার ওরকম পরিণতি দেখতে পারবো না, প্লিজ চলে যাও। তোমাকে আমি ওদের সাথে নিয়ে যেতে দেব না। চলে যাও সুফিয়া, ওরা কাছে চলে এসেছে। আমাদের সন্তানের কথা ভাবো একবার। সুফিয়া কান্নায় ভেঙে পড়ল। রিহান নরম স্বরে বলল, শুধু একটাই আফসোস, সন্তানের মুখটা দেখে যেতে পারলাম না। সুফিয়া উঠে রিহানকে শেষবারের মতো জড়িয়ে ধরল কিছুক্ষণ। তারপর দৌড়ে নেমে গেল বাস থেকে।
রিহানের গলা থেকে রক্ত ঝরতে লাগল। চলে যাওয়ার আগে সুফিয়া তার গলাটা কেটে দিয়েছে। বন্দিরা হতবাক হয়ে গেল এই দৃশ্য দেখে। চিৎকার করে ওরা বলল, মেয়েটাকে ধরো, মেয়েটা গলা কেটে দিয়ে পালাচ্ছে। রিহানের পুরো শরীরটা রক্তে ভেসে যেতে লাগল। ছটফট করতে লাগল সে, হাত পা বন্দি অবস্থায়। মুখ দিয়ে সে কোনো শব্দ বের করতে পারল না। অনেক কষ্টে উচ্চারণ করল, প্লিজ ওকে পালাতে দিন, ওর পেটে আমার সন্তানটাকে বাঁচতে দিন। কিন্তু ও আপনার গলা কেটে দিয়ে পালাচ্ছে। প্লিজ, শেষবারের মতো উচ্চারণ করল রিহান। সুফিয়াকে বনের আড়ালে চলে যেতে দেখা গেল। চোখ বন্ধ হয়ে গেল রিহানের। তবে জ্ঞান হারায়নি তখনও। চোখ বন্ধ অবস্থায় সে শুনল বন্দুকধারীদের বুটের শব্দ। ওরা বাসে উঠে এসেছে। চিৎকার করে ওরা জিজ্ঞেস করল, এটা কিভাবে হলো? তারপর উত্তরের আশা না করেই ওরা দৌড়ে নেমে গেল। হয়তো সুফিয়ার পিছু নিয়েছে। জ্ঞান হারালো রিহান। তারপর আর কিছুই মনে নেই। স্যার উঠেন, স্যার, স্যার, গাড়ি আইসা গেছে, নামেন স্যার, স্যার, স্যার। কে যেন অনবরত ডেকে চলেছে। চোখ খুলল রিহান। চোখ কচলিয়ে এমনভাবে তাকালো যেন দীর্ঘ একটা ঘুম দিয়ে উঠেছে। তারপর জিজ্ঞেস করল, কে তুমি? আমি এখানে কেন? স্যার, আপনের যে ঘুম, কতক্ষণ ধইরা ডাকছি, উঠার নামগন্ধ নাই। রিহান চমকে উঠল। চিনতে পেরেছে সে লোকটাকে। গাড়ির হেল্পার। এই গাড়িতে উঠে সে একটা বাসস্ট্যান্ডে আসতে চেয়েছিল। তারপর জ্যামে পড়ে ঘুমিয়ে পড়েছিল। তবে কি সে এতক্ষণ স্বপ্নে দেখছিল? তাড়াতাড়ি ফোনটা বের করে টাইম দেখল। 4:45। তারিখ দেখা যাচ্ছে 3 জানুয়ারি, সাল 2017। 20 মিনিট ঘুমিয়েছে সে। 20 মিনিটে এত কিছু স্বপ্ন দেখল। 1942 সাল, সুফিয়ার সাথে পরিচয়, ওর সাথে বিয়ে, তারপর ওদের বাচ্চা হবে, ব্রিটিশদের অত্যাচার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সবকিছুই কি তবে স্বপ্ন ছিল? হঠাৎ কপালে হাত গেল তার। কপালে একটা কাটা দাগ। ঘুমানোর আগে এই কাটা দাগটা ছিল না। জাকারিয়া সাহেবদের বাড়িতে থাকাকালীন বিমানের একটা অংশ তার উপর পড়েছিল, এই কাটা দাগটা তখন হয়েছিল। সবকিছু যদি স্বপ্ন হয়, তবে এই দাগটা এলো কি করে? তার মানে কোনো কিছুই স্বপ্ন ছিল না, সবই বাস্তব ছিল। আর সবকিছু ঘটেছে গত 20 মিনিটে। শেষ ঘটনাটা মনে পড়ল তার। এখন সে যে বাসগাড়িটাতে বসে আছে, এই একই বাসটাতেই তারা অনেকজন বন্দী অবস্থায় ছিল। এই সিটটাতেই তাকে জাপানি সেনারা বেঁধে রেখেছিল। তারপর জাপানিরা যখন ব্রিটিশদের আক্রমণ করতে যায়, সুফিয়া এসে তখন কান্নাকাটি করে। শেষে ওর গলাটা কেটে দিয়ে পালিয়ে গিয়েছিল সে। এমনটা কেন করল সে? কেন তাকে মেরে ফেলতে চেয়েছিল? সুফিয়া ব্রিটিশদের কখনো দেখতে পারত না, এই জন্য সে ব্রিটিশদের মারতে জাপানি সেনাদের সাথে হাত মেলায়নি তো। জাপানি সেনারা সেই সময় তাকে বন্দী না করে ছেড়ে দিয়েছিল, সন্দেহটা থেকেই যায়। আর যদি সুফিয়া ওদের সাথে হাত না মেলায়, তখন জাপানিরা ওর পিছু নিয়েছিল শেষবার। পালাতে পেরেছিল তো সে? নাকি ধরা পড়ে গিয়েছিল? তাদের অনাগত বাচ্চাকে বাঁচাতে পেরেছিল তো সে? আনমনে একটি নাম উচ্চারণ করল রিহান, সুফিয়া। সমাপ্ত।